ওই উদার ভাই আপনি লাখে 2, 4, 5, 10টা পাবেন যারা তার বোনের ন্যায্য সম্পদটা দিয়ে দিতে চায় বা ন্যায্যভাবে দেয়। বেশিরভাগই রাক্ষসের মতো ওই বোনের সম্পদটা থাবায় খাইতে চায়। আমার চাচা ফুফু এরা হচ্ছে আমার একটা শত্রুপক্ষ, আর আমার মামা খালা এরা হচ্ছে আমার আপন পক্ষ। হাবিবুর রহমান যে ভিকটিম, যাকে খুন করা হয়েছে, তার ওয়াইফ এবং তার 2 শিশুকে কারা খুন করেছে? খুন করেছে কিন্তু তার আপন ভাগ্নে। হিস্ট্রিটা কি, এটার পিছনের নেপথ্যে কাহিনীটা কি ছিল? অতি সম্প্রতি নওগাঁতে বাবা মা সহ 2টি মেয়ে কন্যা সন্তানকে নিয়ে একটা খুনের ঘটনা ঘটেছে, যেটা নারী বা কন্যা সন্তান কেন্দ্রিক। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। নওগাঁর যে ঘটনাটা কন্যা সন্তান কেন্দ্রিক বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ওই ঘটনায় কিন্তু একই পরিবারের 4 জন মারা গেছে, অর্থাৎ স্বামী, স্ত্রী, তার 2 সন্তান সহ গলা কেটে হত্যা করেছে। এই হত্যাটাকে আমি কিভাবে বিবেচনা করি, খুব সহজে যদি বলি, এই হত্যাকে কেন্দ্র করে 2টা সাইড বিবেচনা করেছি আমি। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে সম্পত্তির লোভে যে হত্যা বা খুন, এটা ভয়ঙ্কর আকার ধারণ করতেছে আস্তে আস্তে। এটা ডে বাই ডে বাড়তেছে। সামান্য কিছু সম্পদের জন্য মানুষ হত্যা করা, আসলে এটা কল্পনা জগতের মধ্যে আমরা এগুলি ভাবতে পারি না যে কিভাবে মানুষের এত পৈশাচিক একটা তাদের ভিতরে জেগে ওঠে। এটা যেমন একটা দিক। দ্বিতীয় যে বিষয়টা আমার এখানে নজরে আসছে, বাংলাদেশে এখনো কন্যা শিশুর প্রতি পিতামাতার ইনজাস্টিস। আপনি জানেন এই খুনটাকে কেন্দ্র করে আমি এটার পুরো রিপোর্টটাই তো আমার কয়েক দফা আমার নিজের হাতেও আমি রিপোর্টটা তৈরি করেছি। সেখানে আমি দেখলাম হাবিবুর রহমান যে ভিকটিম, যাকে খুন করা হয়েছে, তার ওয়াইফ এবং তার 2 শিশুকে কারা খুন করেছে? খুন করেছে কিন্তু তার আপন ভাগ্নে। হিস্ট্রিটা কি, এটার পিছনের নেপথ্যে কাহিনীটা কি ছিল? এই হাবিবুর রহমানের 4 বোন ছিল, আর সে 1 ভাই, অর্থাৎ যে ভিকটিম মারা গেছে সে 1 ভাই 4 বোনের। তাদের 17 বিঘা থেকে 18 বিঘা জমি ছিল। তো বাবা তাদের 4 বোনকে 4 বিঘা জমি দিছে, 1 বিঘা করে। বাকি পুরো সম্পদটা হাবিবুর রহমানকে দিয়ে দিছে, অর্থাৎ প্রায় 14 বিঘা জমি হাবিবুর রহমানকে দিয়ে দিছে। বাট বাংলাদেশে ফরাজি যে আইন আছে, ল আছে, সে ল অনুসারে এই সম্পত্তিটা ভাগ হওয়ার কথা ছিল 4 বোনের 4, এবং একজন ছেলে মেয়েদের দ্বিগুণ পায়, তার মানে 6 ভাগ হওয়ার কথা ছিল। 6 ভাগ হলে হাবিবুর রহমান সাহেব পাওয়ার কথা ছিল 6 বিঘা, আর প্রতি বোন পাওয়ার কথা ছিল 3 বিঘা করে। কিন্তু বাবা কি করলো, একটা ইনজাস্টিস কাজ করলো। সে তার কন্যা সন্তানদেরকে 1 বিঘা করে জমি দিয়ে দিল, আর পুরা বাকি সম্পত্তিটুকু হাবিবুর রহমানকে দিয়ে দিল। এই চিত্রটা না, এটা তো খুনের বিষয়টা তো টোটালি আলাদা করলাম, এটা তো পৈশাচিক, এটার সাথে আর কোনো কিছু কম্পেয়ার করা যাবে না। বাট এই চিত্রটা বাংলাদেশের 90 to 95% ঘরের চিত্র, যেখানে ছেলেরা থাকে, ছেলেদেরকে বাবারা প্রায়োরিটি দিয়ে মেয়েদেরকে তাদের সম্পত্তি, ন্যায্য সম্পত্তি, যেটা বাংলাদেশের আইন, যেটা ফরাজি আইন হিসেবে পরিচিত, এই ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় ঘরে ঘরে। এই চিত্র আপনি দেখবেন জেনারেলি বাংলাদেশে মানে সন্তানদের জন্ম নিলে, বিশেষ করে মেয়ে, আমাদের বাংলাদেশে এটা আমি একটা কমন ফেনোমেনন দেখছি। সাপোজ আপনার মেয়ের বা আমার মেয়ের বাচ্চা হলে আমাদের ওয়াইফ, অর্থাৎ মেয়ের মা কিন্তু ওই বাচ্চাকে সাথে থাকে, নানি যেটাকে আমরা বলি। অর্থাৎ নানি পুরা বাচ্চা হওয়ার থেকে শুরু করে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত বাচ্চাকে ব্যাকআপ দেওয়ার যে কাজটা, এটা নানি করে। দাদিরা সাধারণত এই জিনিসটা হয় না, বাংলাদেশে এটা খুব কম হয়, না যে একবারে না, বাংলাদেশে এটা খুব কম হয়। এই যে নানিরা যে বাচ্চাটাকে ব্যাকআপ দিচ্ছে, এই বাচ্চার, আমি যেটা আমার অনেক ফ্যামিলি থেকে কাছে থেকে দেখছি, অনেক ফ্যামিলিকে আমার দেখার সুযোগ হয়েছিল, বন্ধু বান্ধবের ফ্যামিলি দেখার সুযোগ হয়েছে, আত্মীয় স্বজনের ফ্যামিলি দেখার সুযোগ হয়েছে। এই যে বাচ্চাটাকে যে নানি ব্যাকআপ দিচ্ছে, এই বাচ্চাটা বড় হয়ে নানির বাড়ি বা মামার বাড়ি বা খালার মামা খালাদের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন তৈরি করে। কেন বলতে পারবেন? ক্লোজ কানেক্টিং থাকে, এবং মায়ের কাছ থেকে সবসময় নানিদের প্রশংসা, খালার প্রশংসা, মামাদের প্রশংসা। ঠিক আবার বৈপরীত্য আছে, চাচা বা ফুফুদের ক্ষেত্রে মা হয়তো বা ওই রকম প্রশংসা করে না, যে প্রশংসাটা মা নিজের মায়ের জন্য, নিজের ভাইয়ের জন্য, নিজের বোনের জন্য করে। ওই বাচ্চাটার কাছে কিন্তু ওই মাই তার চাচার জন্য, মানে হাজব্যান্ডের ভাইয়ের জন্য, হাজব্যান্ডের কি বলে বোনের জন্য, মানে হাজব্যান্ডের ভাই বোন তো হচ্ছে তার চাচা এবং ফুফু হয়, এই প্রশংসাটা কিন্তু করে না। যাদের ওই বাচ্চাটা মেন্টালিটি গ্রো হয় কীভাবে জানেন? যে আমার চাচা ফুফু এরা হচ্ছে আমার একটা শত্রুপক্ষ, আর আমার মামা খালা এরা হচ্ছে আমার আপন পক্ষ। এই শত্রুটা, এই মামার খালাকে যে তার বাচ্চার কাছে হিরো বানাইলো, এটা আবার বেশি দিন হিরোইজমটা থাকে না। যখন আবার মা তার চাইতে যায়, এটা কি বলে, সম্পদের ভাগ, এটা কি বলে, একটা অংশীদার পাওয়ার সময় হয়, তখন কিন্তু মামার আসল চেহারাটা ওই বাচ্চাটা দেখে। যে বাচ্চাটা এতদিন মামাকে হিরো মনে করতো, খালাকে হিরো মনে করতো, তখন তারা কিন্তু বাচ্চাটা ফিল করে, যখনই সম্পত্তির ভাগটা চাইতে যায় বা সম্পত্তি ভাগের সময় হয়, তখন বাচ্চাটা ফিল করে আমার মামা তো আসলে একেবারে ভিলেন, চরম মাত্রায় ভিলেন। অথচ মা কিন্তু এতদিন মামাকে হিরো বানিয়ে রাখছিল, খালাকে হিরো বানিয়ে রাখছিল। ঠিক আবার বৈপরীত্য সে খেয়াল করে, যেই চাচা এবং ফুফুকে মা ভিলেন বানায় রাখতো, অনেক মা, এটা সব মায়ের ক্ষেত্রে না,
মানে বাংলাদেশের বেশিরভাগ মা তাই করে, যে বাচ্চাদের কাছে নিজের নিজের মাকে, নিজের বোনকে, নিজের ভাইকে, অর্থাৎ বাচ্চার নানি, তারপর হচ্ছে বাচ্চার খালা, বাচ্চার মামা, এদেরকে বানায় হিরো। আর বাচ্চার দাদি, বাচ্চার চাচা, আর হচ্ছে বাচ্চার কি ফুফু, এদেরকে বানায় ফেলায় ভিলেন। আর বাচ্চা যখন দেখে যে আসলেই ছোট থেকে এদেরকে ভিলেন জানছি আর এদেরকে নায়ক জানছি, আর যখন মায়ের ওয়ারিশ পাওনার দাঁড়ি যখন সময় হয় তখন ওই মামারা হয়ে যায় ভিলেন। এই যে ঘটনাটা হয়েছে নওগাঁয়, এটা কিন্তু এই কেন্দ্রিক। বাংলাদেশে বেশিরভাগ পিতামাতা ইনজাস্টিস করে তার কন্যা সন্তানের সাথে। কন্যা সন্তানের সাথে যদি একটা ছেলে থাকে, ছেলেকে তারা সম্পদের বেশিরভাগ অংশ অন্যায্যভাবে দিয়ে দেয়। বাংলাদেশের আইন, সংবিধান, ফরাজি আইন, সব কিছু, কোরআনের আইন, সব কিছু তারা তখন আর মাথায় থাকে না। তারা কি করে, ছেলে সন্তানটাকে প্রায়োরিটি দিয়ে সেখানে সম্পদের অংশটা বেশি দিয়ে দেয়। মেয়েটা তার সম্পদের জন্য অনেক সময় আপনার এই বিচার করতে হয়, স্থানীয় সালিশ করতে হয়। এরকম অনেক হিস্ট্রি, যেহেতু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে মাঠে থাকতে হয়। অন্তত 1000 ঘটনা আমার চোখের সামনে আমি দেখছি, যে যখনই আপনার ভাইয়ের কাছে বোন সম্পদ চাইতে যায়, মনে হয় যে সেটা ভিক্ষা চাচ্ছে, অথচ এটা বাংলাদেশের সংবিধান তাকে অধিকার দিয়ে দিছে। বাংলাদেশ সংবিধান তাকে বলছে যে ওই সম্পদের অর্ধেক, তুমি যে সম্পদ পাইছো বাবার কাছ থেকে, তার অর্ধেক তোমার বোনের। এটা তোমার যেমন ন্যায্য অধিকার, তারও ন্যায্য অধিকার। কিন্তু সম্পদটা চাওয়ার ক্ষেত্রে না মনে হয় যে আমার কাছে আমার বোন আমার কাছে ভিক্ষা চাচ্ছে। এই যে একটা বৈপরীত্য অংশ, এটা কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। নওগাঁর ঘটনাটা আপনি দেখেন, অবশ্যই এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই, কিন্তু আমি এর পাশাপাশি এটাও চাই, ওই যে বাবা যে ইনজাস্টিস করছে, অর্থাৎ তার 4 মেয়েকে সে 3 বিঘা করে 12 বিঘা জমি দেওয়ার কথা ছিল, সেখানে 4 মেয়েকে দিছে 4 বিঘা জমি, ছেলেকে একাই দিয়ে দিছে সে 13 বিঘা থেকে 14 বিঘা জমি। এটাও ইনজাস্টিস। সকল ইনজাস্টিসের বিচার হবে, এবং কন্যা শিশুর প্রতি আমাদের সম্পদ ভাগের ক্ষেত্রে সচেতনতার সাথে এটা করতে হবে। বাবা মায়ের উচিত তার যে কন্যার ন্যায্য পাওনা, এটা বাবা মা থাকতেই তার কন্যার ভাগটা আলাদা করে দিয়ে ফেলা। একটা জমি কিনতেছে বাবা সাপোজ নতুন করে, সেখানে স্পেসিফিক ওই জমিটা কন্যার নামে কিনে ফেলবে, যে আমার 10 বিঘা জমি আছে বা 12 বিঘা জমি থেকে আমার ছেলে পাবে 8 বিঘা, আমার মেয়ে পাবে 4 বিঘা। ইসলামিক আইন, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের লতে তাই তো বলছে। তাহলে বাবার উচিত যে ওই 4 বিঘা জমি তার মেয়ের নামে আলাদা করে ফেলা। কারণ বাংলাদেশের মানুষের মানসিকতা আমরা যত গণমাধ্যম কর্মী হিসেবে পাই, ওই উদার ভাই আপনি লাখে 2, 4, 5, 10টা পাবেন, যারা তার বোনের ন্যায্য সম্পদটা দিয়ে দিতে চায় বা ন্যায্যভাবে দেয়। বেশিরভাগই রাক্ষসের মতো ওই বোনের সম্পদটা থাবায় খাইতে চায়। এই হচ্ছে বাংলাদেশের মানুষের কালচার। যারা মা হয়েছেন বা মা হন, আমাদের সমাজে তাদেরকে নিয়ে বিভিন্ন রকম প্রতিক্রিয়া রয়েছে। মানে কোনো মায়ের যদি একাধিক মেয়ে সন্তান হয়, তাহলে একটা ভাষ্য থাকে, শ্বশুরবাড়ির লোকেরা বা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা অনেক রকম ভাষ্য তারা প্রকাশ করে। আবার যদি সন্তান ছেলে হয়, এমনকি অনেকগুলো হয় কিন্তু মেয়ে হয় না, তাতেও কিন্তু মা বা ওই নারীটিকে মানুষ বাঁকা চোখে দেখে বা একটু অবহেলার চোখে দেখে। এর ফলে এই সমাজের যে মাগুলো আছে তারা নিজেদেরকে খুব একা এবং ছোট মনে করে। এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি? আপনার তো অনেক এই বিষয়ে লেখালেখি করেছেন বা গবেষণা করেছেন, সমাজ এটাকে আসলে কি হিসেবে দেখেন? দেখেন, ধন্যবাদ খুব একটা সমাজের সমসাময়িক একটা প্রশ্ন তুলে আনার জন্য। হাসান সাইদুল ভাই, আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই আগস্টের আগে বাংলাদেশের যদি টপ 4টা পোস্ট, অর্থাৎ রাষ্ট্রীয় 4টা পোস্ট যদি ধরা হতো, তাহলে শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দল ছিল ওই যে কি বলে, যে হোসেন মোহাম্মদ এরশাদের ওয়াইফ, মানে স্বীকৃত রওশন এরশাদ ছিল স্বীকৃত বিরোধী দল, থার্ড স্পিকার ছিল শিরিন শারমিন, এবং এদের 3 জনের রাষ্ট্রীয় কাঠামোতে ছিল না, কিন্তু খালেদা জিয়া তাদের চেয়ে প্রভাবশালী ছিল। সংসদের উপনেতা ছিল মতিয়া চৌধুরী উপনেতা ছিল, এবং রাষ্ট্রীয় কাঠামোর বাইরে গিয়েও খালেদা জিয়া ছিল একেবারে আপারমা জনতার কাছে একটা বড় ধরনের মানে স্থানে, মানে নেতৃত্বের স্থানে। অর্থাৎ যদি একটা দেশে আমরা যদি খুব সহজে হিসাব করি, বাংলাদেশের টপ 5, আমরা যদি একটা হিসাব করি যে টপ 5 নেতৃত্বে কারা, তাহলে 5 জনই কিন্তু নারী। সেই দেশে আপনি দেখবেন যে নারীকে যেভাবে এখন অনেক সময় কন্যা শিশু বললেন বা নারী বলেন, তাদের মূল্যায়নটা সেই পর্যায়ে গেছে কিনা আমার জানা নাই, তবে বাংলাদেশ অনেক এগিয়েছে, এটা ইউনিভার্সাল ট্রুথ। আমি আপনাকে এই 2টা বিষয় বলি। একটা হচ্ছে আমাদের সাবেক যে গেল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গেল, ওনার কিন্তু ছেলেও আছে মেয়েও আছে, কিন্তু ওনার মেয়েটাই রাজনীতিতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অনেকেই বলতেছে পুতুল জয়ের চেয়ে। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু ছেলে নাই, ওনার একটাই মেয়ে জায়মা। তার মানে আমরা ধরে নেই যে ওই যে শিক্ষামন্ত্রীর কথাটা ধরে নেই যে ভবিষ্যতে যে আবার একটা রাজনৈতিক আসে, আবহাওয়া আসে বাংলাদেশে। বলা হয় যদিও এখন অনেক কিছু মানুষের চেঞ্জ হয়েছে, মন মানসিকতা চেঞ্জ হয়েছে, বাট বাংলাদেশের আবহাওয়াতে ধরে নেওয়া হয় যে ওনার নেক্সট প্রধানমন্ত্রী হবে তারেক জিয়ার সাহেবের যে মেয়ে উত্তরসূরি, যে সেই হবে। সেই উত্তরসূরি কিন্তু একজন মেয়ে। কিন্তু বাংলাদেশে এখনও নারীদের বা কন্যা শিশুর যে মূল্যায়নটা, এটা পরিপূর্ণতা এখনও পায় না, এটা আমার ধারণা। কারণ কি, যে বাংলাদেশের কন্যা শিশুটাকে কেন এত বেশি ভ্যালু দেওয়া হয়, আমি এটা নিয়ে অনেক লেখাপড়ার চেষ্টা করেছি। ইউরোপ আমেরিকায় আপনি খেয়াল করবেন, ইউরোপ আমেরিকা বা ফার্স্ট কান্ট্রি যেগুলো, জাপান, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নর্ডিক কান্ট্রি যেগুলো, এগুলোতে আসলে সন্তান ছেলে বা মেয়ে এতটা প্রায়োরিটি লেভেল তাদের জিরো। কারণ কি, কয়েকটা বিষয় আমি এখানে আমার চিন্তা থেকে আসলো। প্রথম বিষয় হচ্ছে তাদের দেশে, আমাদের দেশে ছেলে সন্তানটাকে কেন এত প্রাধান্য দেওয়া হয়, যে ছেলে সন্তানটা ভবিষ্যতে বাবা মাকে টানবে, ছেলে সন্তানটা উত্তরাধিকার সম্পত্তি মেনটেন করবে। এই দুইটা স্বার্থই, অন্য কোনো স্বার্থ না। আপনি যদি খুব খেয়াল করেন যে বাংলাদেশে প্রত্যেক জিনিসই স্বার্থ জড়িত। এখন আপনি বলবেন যে এটা খুব কঠোর কথা, তো বাবা মা সন্তানের ক্ষেত্রে স্বার্থ সংশ্লিষ্ট চিন্তা থেকেই ছেলে সন্তানের প্রতি প্রায়োরিটিটা আসে, যে আমার ছেলে সন্তান থাকলে আমি ভবিষ্যতে আমার ছেলের সাথে থাকতে পারবো। মেয়ের সাথে তো সাধারণত বাংলাদেশের ওই ইয়াটা নাই, আমাদের পারিপার্শ্বিক অবস্থানটা ওরকম না যে মেয়ের সাথে গিয়ে বাবা মা থাকে। আমি বাংলাদেশের, যেহেতু আমি একজন সহকারী অধ্যাপক হিসাবে আমার লম্বা একটা শিক্ষকতার হিস্ট্রি আছে এবং এখন আমি শিক্ষকতার সাথে জড়িত। প্রায় 15 বছরের শিক্ষকতাতে আমি 2টা শ্রেণী আমার স্টুডেন্ট আছে, মানে বিভিন্ন স্টুডেন্টের সাথে গারো এবং খাসিয়া। এই স্টুডেন্টদেরকে আমি একটু ক্লোজ অবজারভেশন করার চেষ্টা করলাম, যেহেতু তারা মাতৃপ্রধান আমরা পড়ে আসছি। তাদের পারিবারিক লাইফটা আমি ওদের কাছ থেকে প্রশ্নের মাধ্যমে বিভিন্ন কৌশলে জানার চেষ্টা করলাম। তাতে আমি যেটা বুঝলাম, গারো এবং খাসিয়ারা মাতৃপ্রধান, তো এটা আপনারা জানেন, সব এটা ডিক্লারেশন দেওয়া। গারো পরিবারে একটা মেয়ে হইলে ওদের আনন্দ উচ্ছ্বাস বেশি হয়, খাসিয়া পরিবারে একটা মেয়ে হলে আনন্দ উচ্ছ্বাস বেশি হয়, ছেলে হলে তারা মন খারাপ করে। যেমন ঠিক আমাদের অনেকের মধ্যে এটা প্রবণতা কাজ করে যে তারা মেয়ে হইলে মন খারাপ হয়, ছেলে হইলে মনটা তাদের উচ্ছ্বাসটা বেশি থাকে। যদিও সবার ক্ষেত্রে না, এটা অনেকের ক্ষেত্রে থাকতে পারে। তবে এই যে এটা একটা স্বার্থের দ্বন্দ্ব, আর কিছুই না। আমি খুব খেয়াল করেছি যে গারো এবং খাসিয়ারা, জানেন আপনি যে তারা কিন্তু আমাদের প্রচলিত বিয়ের সিস্টেম কিন্তু তাদের ভিন্ন। সেখানে ছেলেকে তুলে দেওয়া হয় মেয়ের বাড়িতে গিয়ে, অর্থাৎ ছেলে মেয়ের বাড়িতে, যেটা অনেকটা বলে যে আমাদের ভাষায় যেটা ঘর জামাই বলে, ছেলে ঘর সামাল দেয় আর মেয়ে হচ্ছে আপনার অর্থনৈতিক বা বিভিন্ন ডিসিশন মেকিংয়ে থাকে। যার দরুন ওই গারো বা খাসিয়া ফ্যামিলি একটা মেয়েকে যতটা প্রায়োরিটি দেয়, আমাদের যেটা বাংলাদেশি সমাজ, তারা আবার এটা ছেলেটাকে ওই প্রায়োরিটিটা পায়। যার কারণে যারা বাবা মা বা আমাদের সমাজের যারা গার্ডিয়ান, অভিভাবক, তাদের চিন্তা থাকে যে ভবিষ্যতে আমি আমার এই ছেলের কাছে আশ্রয় নেব। আর গারো বা খাসিয়াদের চিন্তা থাকে ভবিষ্যতে আমি আমার মেয়ের কাছে আশ্রয় নেব। এই যে আশ্রয় পাওয়ার একটা প্রবণতা থেকেই কিন্তু মূলত হচ্ছে আপনার এই কন্যা শিশু ছেলে শিশুদের একটা পার্থক্য বাংলাদেশে এখনও পরিলক্ষিত হয়। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে আপনার বিশেষ করে যে জিনিসগুলো আমি খুব ক্লোজলি দেখার চেষ্টা করেছি, যে কন্যা শিশু ছেলে শিশুদের ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজে, যেখানে আপনার আমাদের ধর্মীয় গ্রন্থে সরাসরি উল্লেখ আছে যে সৃষ্টিকর্তার খুশি বিরাজ করে হচ্ছে কন্যা শিশুর ক্ষেত্রে, কিন্তু যারা ধর্ম লালন পালন করে এরকম অনেককে আমি দেখেছি যে তারা কন্যা শিশু হওয়ার কারণে তাদের মনের একটা কষ্ট অনেক ক্লোজ লোকের কাছে শেয়ার করে, যেটা আসলে ধর্মের দৃষ্টিকোণ থেকে টোটালি নিষেধ, তো নিষেধ, কঠোরভাবে নিষেধ। কোরআনের একটা আয়াত এরকম আসছে যে আল্লাহ যাকে ইচ্ছে ছেলে সন্তান দেয়, যাকে ইচ্ছে মেয়ে দেয়, যাকে ইচ্ছে ছেলে মেয়ে দুইটাই দেয়, আবার যাকে ইচ্ছে আল্লাহ নিঃসন্তান করে রাখে। এটা একটা খুব মানে একবার এক্স্যাক্টলি একটা কোরআনের আয়াত আমি বললাম। তো এই যে যারা এই ধর্ম অনুসরণটা মানে খুব বেশি করে, আমি এরকম অনেককে দেখেছি যে তাদের হয়তোবা 2টা বা 3টা মেয়ে,
এটা নিয়ে তাদের মন খারাপ, আরেকজনের সাথে শেয়ার করতেছে, এবং তারা অনেকে এটার ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয় যে আমার ছেলে দরকার। অথচ আপনার এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে তো এটা তো আসলে আল্লাহ প্রদত্ত গিফট ছিল, সেই গিফটকে আপনি অ্যাভয়েড করতেছেন। তো আমি যে বিষয়টা খুবই করি যে এই কন্যা শিশু বা ছেলে শিশু, এটার ক্ষেত্রে আপনার বাবা মার যে প্রায়োরিটি লেভেলটা থাকে, এটা আসলে ওই ভবিষ্যতে একটা স্বার্থের জায়গা থেকে চিন্তা করা হয় যে আমার ভবিষ্যতের যে নির্ভরশীলতার জায়গা, সেই নির্ভরশীলতার জায়গা যদি ছেলে হয়, তাহলে আমি ছেলের বাসায় থাকতে পারবো, ছেলে আমাকে দেখতে পারবে, মেডিকেলে নিতে পারবে, টানতে পারবে, বিভিন্ন জায়গায় করতে পারবে, এই চিন্তা থেকে। কিন্তু আমি এখন আমার বাস্তব কিছু, আমার সমাজের আমি বাস্তব কিছু উদাহরণ না দিলেই পারছি না। আমি আমার যে সোসাইটিতে আমি থাকি, সেই সোসাইটিতে আমার আশেপাশে অন্তত 20-30টা ঘটনা আমার খুব চোখের সামনে দেখা, যে তাদের আমরা নিজেরা কিন্তু 7 ভাই, আমার 1 বোন। আমার বাবা আমার বোনকে নিয়ে খুব উচ্ছ্বাসিত ছিল। আমরা ছোটোকাল থেকে দেখছি যে যে কোনো বিষয়ে আমার বাবা মানে সবসময় বলতো যে আমি আল্লাহর কাছে অনেক রিকোয়েস্ট করে, চেয়ে দোয়া করে আমার মেয়েটাকে আমি আনছি। ঠিক আছে, কারণ আরেকটা জিনিস হচ্ছে কি, যেটাকে আবার পোর্টফোলিও বলি। পোর্টফোলিও মানে হচ্ছে ডাইভার্সিটিটা অনেকে পছন্দ করে। ডাইভার্সিটি মানে হচ্ছে একই জিনিস, আমার একটা ছেলে একটা মেয়ে থাকলে ভালো, এটা হচ্ছে একটা ন্যাচারাল ফ্যাক্ট। বাট যদি এটাকে স্বার্থকেন্দ্রিক, নির্ভরশীলতা কেন্দ্রিক হয়, যেমন ইউরোপ আমেরিকা কেন ছেলে মেয়েকে এত বেশি আপনার প্রায়োরিটি লেভেলটা আলাদা করা হয় না, এটা আমার যেটা দৃষ্টিকোণ থেকে আমি খেয়াল করলাম। ইউরোপ আমেরিকার ইকোনমিক্স মানে তাদের অর্থনীতি সিস্টেমটা বা তাদের রাষ্ট্রীয় সিস্টেমটা এতটা আপনার ব্যক্তি নির্ভরতার উপর না। যেমন কেউ অসুস্থ হলো, সেখানে রাষ্ট্র ব্যবস্থা আছে, তাদের রাষ্ট্রীয় অ্যাম্বুলেন্স আছে, রাষ্ট্রীয় হাসপাতাল আছে, রাষ্ট্রীয় ট্রিটমেন্ট ব্যবস্থা আছে। সেখানে ছেলে থাকুক, মেয়ে থাকুক, কেউ নাও থাকুক, তার জন্য রাষ্ট্র তার পিছনে ব্যাকআপ আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে এই রাষ্ট্রীয় ব্যাকআপটা নাই। যার ছেলে থাকলে আমরা দেখি যে ছেলেরা একটু বাবা মাকে শুশ্রূষা সেবা করতে পারে, হাসপাতালে নিতে পারে। বাট যারা ছেলে নেই তাদেরকে সেবা শুশ্রূষা হচ্ছে না, হচ্ছে, তাদেরটাও হচ্ছে, আরও ভালো হচ্ছে। এবং আমার নিজের চোখের সামনে আমি অনেক এরকম দৃষ্টান্ত দেখেছি। আমার যে সোসাইটি আমি থাকি, সেই সোসাইটির অন্তত 15-20টা কেস আমার লাইফে আমি চোখের সামনে দেখছি। কারো আপনার 4 ছেলে 2 মেয়ে, তার 4 ছেলে বাবা মাকে ফেলে দিছে, মেয়েরা তাদেরকে পরবর্তী জীবনে পুরা জীবনটাই মেয়েদের সাথে সে কাটিয়েছে। আমি চোখের সামনে দেখেছি যে ছেলেরা সম্পত্তির জন্য বাবা মাকে কুপিয়ে হত্যা করছে, সেগুলো আমরা নিউজ করেছি। আপনার পৃথিবীতে হয়তোবা যদি 1 লাখ আপনার বাবা মাকে হত্যার ঘটনা হয় সাপোজ সারা পৃথিবীতে, তার মধ্যে 99,99,999টা ছেলেদের দ্বারা সংগঠিত হয়। মেয়েরা বাবা মাকে, যে বাংলাদেশে যত হিস্ট্রি আছে, বাংলাদেশের 54 বছরের বাবা মা খুনের যত হিস্ট্রি আছে, একটা কেস আছে শুধু মেয়ে বাবা মাকে হত্যা করছে, সেটা হচ্ছে ঐশী। মনে আছে কিনা আপনার? আর যদি 1 লাখ কেস থাকে, তাহলে 99,99,999টা কেস ছেলেরা বাবা মাকে সম্পত্তির জন্য হত্যা করে। আর ঐশীর যে কেস, সেটা কিন্তু সম্পত্তির জন্য হত্যা করে না, সে হচ্ছে ড্রাগ এডিক্টেড ছিল, সেটা ভিন্ন একটা ইস্যু। তার মানে আমরা দেখতে পাচ্ছি কন্যা শিশু কিন্তু আপনার বাবা মার প্রতি সহানুভূতিশীল, বাবা মার প্রতি দায়িত্বশীল, বাবা মার প্রতি মায়া দয়া বেশি তাদের, বাবা মার প্রতি দরদ বেশি তাদের। কিন্তু ওই যে বাবা মার একটা দাসত্ব মেন্টালিটি থাকে যাদের, যে না আমি তো ভবিষ্যতে একটা নির্ভরশীলতার জায়গা দরকার, ওই নির্ভরশীলতা থেকে সে কিন্তু এই ছেলে সন্তানের প্রতি আকৃষ্ট হয়। আছে অনেকে মেয়ে সন্তান নিয়ে অনেক সন্তুষ্ট, এরকম হাজার হাজার উদাহরণ আমার কাছে আছে। আমাদের বহু সহকর্মী আছে, অনেকের কাছে আমি ডেটা নেওয়ার চেষ্টা করেছি, তারা অনেক সন্তুষ্ট। কিন্তু যারা মনে করে যে না আমার নির্ভরশীলতার জন্য একটা দরকার, একটা অবলম্বন দরকার, তারা এখানে আসলে একটা অ্যাগ্রেসিভ মোডে চলে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি ইউরোপ আমেরিকা রাষ্ট্রীয় কালচারগুলো দেখেন, ওইখানে বাচ্চাদের উপর ডিপেন্ডেন্সি কম গার্ডিয়ানদের, যার কারণে তারা বাচ্চা ছেলে হইলো না মেয়ে হইলো এই বিষয়গুলি না তাদের এতটা আসলে মাথা ব্যথা নেই। এশিয়া প্যাসিফিক যে অঞ্চলগুলো, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই 4টা জায়গা আমি যতটুকু আমার স্টাডিতে পেয়েছি, এই 4 জায়গায় মেয়েদের প্রতি অবজ্ঞা বা মেয়েদেরকে অবহেলার জায়গাটা সবচেয়ে বেশি। তাই আলটিমেটলি যে জায়গাগুলো আমি আমার ব্যক্তিগত অনুসন্ধান বা স্টাডি করে আমি যেগুলো পেয়েছি, যে মেয়েদের ছেলেদের বাংলাদেশে এখনও কিছু যে বৈষম্য, এই বৈষম্যের প্রধান কারণ হচ্ছে পিতামাতার দাসত্বের একটা চিন্তা থেকে, নির্ভরশীলতার একটা চিন্তা থেকে, যে আমি ভবিষ্যতে আমার ছেলের দরকার যেখানে আমার নির্ভরশীলতার জায়গা দরকার। অথচ
এই নির্ভরশীলতা আদৌ হবে কি না এটার কোনো গ্যারান্টি নাই। আপনাকে আমাদের সোসাইটির অনেক উদাহরণ দিয়েছি যেখানে একজন অন্তত 15 থেকে 20টা কেস আমার চোখের সামনে, যার ছেলেরা বাবা মাকে ফেলে দিছে। আপনি দেখবেন যে পেপার পত্রিকা খুললেও যে বাবা মাকে গোয়াল ঘরে রাখতেছে, ফেলে দিছে, বিভিন্ন জায়গায় ছেলেদের দ্বারা নিগৃহীত হয়েছে, নেশার টাকার জন্য বাবা মাকে হত্যা করছে। এত কিছুর পরও যে ছেলে মেয়েকে যে পার্থক্য করা নিষেধ করছে আমাদের ইসলাম ধর্মে, সে নিষেধ আজ্ঞা অনেকের মাথায় ঢুকে না। তারা মনে করে যে আমার ছেলে দরকার, আমার স্পেসিফিক নির্ভরশীলতা দরকার, ভবিষ্যৎ উত্তরাধিকার দরকার। এটা তো ভাই ফাইসালাটা তো আল্লাহর কাছ থেকে। আল্লাহ যেটা ভালো ফাইসালা মনে করছে আপনাকে সেই সন্তান দিয়েছে, এবং এর মাধ্যমে আপনার জীবনে যেটা সুখকর বা ভালো সেটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রাখছে। আচ্ছা, এখন এই সংকট থেকে আমাদের সমাজকে কুলুষমুক্ত করতে মানে করণীয় কি শুধু সরকারের, বা সরকারের কিছু করণীয় আছে কিনা? এটা আপনি খুব চমৎকার কোশ্চেন করছেন যে এই কুলসমুক্ত হওয়াটা আসলে আমরা কিভাবে সম্ভব। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথমে আমাদের প্রত্যেকটা মানুষের মানসিক অবস্থানটা পরিবর্তন করতে হবে। ইসলাম ধর্ম বলেন, সমাজ বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, আমি তো আপনাকে প্রথমে শুরুতে বলছি তারেক জিয়া সাহেবের একটাই মেয়ে, সে তো এগুলো নিয়ে কনসার্ন না। আমার চোখের সামনে বহু ঘটনা দেখছি যে যাদের ছেলে আছে এরকমও ঘটনা দেখছি 6 ছেলে 2 মেয়ে, 6 ছেলে বাবা মাকে রাখে নাই, 2 মেয়ে বাবা মাকে পুরা করেছে। বহু ঘটনা আমার সামনে আছে। মানুষের চিন্তার জায়গাগুলো পরিবর্তন করতে হবে। সবাই যদি সম্মিলিতভাবে চিন্তার জায়গা পরিবর্তন করতে পারি, ওই যে আপনার বললাম যে রাষ্ট্র যখন অর্থনৈতিকভাবে সুপরিসর কাঠামোতে চলে যাবে তখন কি হয়, ওই যে আমি বললাম নির্ভরশীলতা কমে ফেলতে হবে। আমরা তো বাংলাদেশের মানুষ, ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান যেটা আমরা বলি, এই উপমহাদেশ মানুষগুলো কি হয় যে ছেলের উপর নির্ভরশীলতাটা বেশি চলে আসে। পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক কাঠামোতে এটা এইভাবে চলে আসছে। এই ইয়াটা যদি কমে আসে, সন্তানদের উপর নির্ভরশীলতা কমার জায়গায় যদি রাষ্ট্রের উপর নির্ভরশীলতা বাড়ে, যেটা আপনার, তাহলে দেখবেন যে এই ব্যবধানগুলো অটোমেটিক্যালি কমে যাবে। অর্থাৎ আপনি যে প্রশ্ন করলেন, 2টা জিনিসই করতে হবে। একটা হচ্ছে আমাদের মন মানসিকতা পরিবর্তন আনতে হবে, আর দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো যখন সন্তানের থেকে বেশি রাষ্ট্রের উপর কাঠামো, মানে রাষ্ট্রের উপর আমাদের নির্ভরশীলতা বাড়বে, তখন সন্তানটা কি ছেলে না মেয়ে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা থাকবে না।